অধ্যায় ৭৯। প্রবর্তক হও। কলম হলো যন্ত্রপাতির মধ্যে সবচেয়ে ভয়ানক। এটা তরবারির চেয়েও ধারালো, লাঠি বা লোহার শলাকার চেয়েও ভয়াবহ। কলমকে হৃদয়ের জিহ্বা বলা যায়। শক্তিশালী লেখনীর প্রভাবে ভুল, কুসংস্কার, অন্ধতা, জড়তা, হীনতা, সংকীর্ণতা পরিহার করে মানসিক ও পার্থিব এক বিরাট শক্তিকে জাগিয়ে তোলা যায়। লেখনী নির্দিষ্ট, স্পষ্ট, নির্ভুল, নিরপেক্ষ, সংক্ষিপ্ত, যথার্থ, ব্যাখ্যাকৃত, কাল, ক্রিয়া, পুরুষের সরল বাক্য, পাঠকের মনমতো বিষয় বস্তু হলেই সার্থক। লেখকের একটি প্রধান কাজ হল লেখা মারফত পাঠকের সঙ্গে যোগাযোগ ঘটানো, আর এই যোগাযোগের জন্য ভাষাকে হতে হবে নির্ভর, মেদহীন এবং ঋজু। জটিল ও গুরুত্বপূর্ণ সকল সামাজিক সমস্যা একনিষ্ঠ বিশ্বস্ততার সাথে প্রতিফলিত করাই শিল্পী ও লেখকের মহান ব্রত। লেখক সমাজ ও সভ্যতার মাঝে অবস্থানকারী ভাষা ব্যবস্থা থেকে উপকরণ নিয়ে কোনো বিষয়কে উপস্থাপন করেন মাত্র। সত্যিকারের বড় লেখকরাই বোধ হয় সোজাসুজি, সরল ভাষায়, অল্প কথায় এমন কঠিন বিষয় নিয়ে লিখতে পারে। হাতের কলম, পেটে বিদ্যা থাকলেই লেখা যায় না, প্রতিভা ও মগজ থাকা চাই। লেখকরা যা শোনে ও পড়ে তাই বিশ্বাস করে না, তারা যা দেখে ও সত্য বলে মনে করে তাই বিশ্বাস করে। বড় লেখকও তার পূর্ববর্তী লেখকদের দ্বারা প্রভাবিত না হয়ে পারে না, কিন্তু এক সময় আপনা আপনি তার নিজস্ব শৈলী বেরিয়ে আসে। একজন লেখকের সৌভাগ্য বা দুর্ভাগ্য এই, সে যে কোনো সাইকোঅ্যানালিস্ট বা গোয়েন্দার চেয়ে বেশি বুঝতে পারে মানুষের চরিত্র। যে নিজের সম্বন্ধে লেখে এবং তার সমকালের ব্যাপারে লেখে, সেই একমাত্র ব্যক্তি যে সব মানুষের জন্য লেখে। সাহিত্যিকের কাছে সত্যই বড় কথা। সত্যের সঙ্গে যদি জাতীয় আদর্শ, ধর্ম বা শাস্ত্রে বিরোধ ঘটে, নিঃসন্দেহে বিনা দ্বিধায় সাহিত্যিক সত্যের পক্ষ অবলম্বন করবে। ধরা বাঁধার মধ্যে লেখককে রাখতে নেই, তাকে আশকারা দিতে হয়। বেশি চাপে পড়লে অনেক লেখক ফুলের মতন থেতলে যায়। একজন লেখকের জীবন কখনোই একজন সাধারণ লোকের মতো হতে পারে না। তারা সাধারণের মতো হয় না, তারা অসম্ভব অনুভূতি প্রবণ হয়। তাদের কল্পনা রাজ্যে অনেক ভাবনা ছেঁড়া মেঘের মতো আসে যায়। সাহিত্যের প্রদীপ লেখকের মগজের তেল দিয়ে জ্বলে। লেখক নিজেই তার লেখার সর্বোত্তম বিচারক। একজন কবি বা লেখক কখনো নির্দিষ্ট সীমারেখার মধ্যে বিচরণ করতে পারে না। জাতিকে নৈতিক আর মন মানুষের দাসত্ব থেকে বাঁচাবার দায়িত্ব লেখক আর বুদ্ধিজীবীদের। কোনো বিষয় সম্বন্ধে জানা আর সেই বিষয়কে পাঠক পাঠিকার বুদ্ধিগ্রাহ্য ও মনোগ্রাহী করে তাদের কাছে পৌঁছে দেওয়া এক নয়। বেপরোয়া না হতে পারলে লেখক নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। বেপরোয়া মানে স্বাধীন বোধ করা। এই প্রজন্মের কোনো লেখকের লেখা যদি 50 বছর পরেও সমান আগ্রহ ও শ্রদ্ধার সঙ্গে পঠিত হয়, তাহলেই প্রমাণিত হবে সেই লেখকের লেখত্ব। তবে আজকের প্রশংসা লেখকের জীবনে উৎসাহ ও প্রেরণা অবশ্যই যোগায়। তাদের কোনো না কোনো অনুপ্রেরণার দরকার হয়ই লিখতে গেলে। শুধু প্রতিভা থাকলেই লেখক হওয়া যায় না, বইয়ের পিছনে অবশ্য একজনকে থাকতে হবে। লেখার ব্যবসাটা জীবন বীমার মতো। যদি নিষ্ঠা নিয়ে লেগে থাকা যায় তবে মরণোত্তর লাভ কিছুটা হলেও হতে পারে। বই লেখাটা নিষ্পাপ বৃত্তি এবং এতে করে
দুষ্কর্মের থেকে নিজেকে রক্ষা করা যায়। সাধনা করো, চর্চা করো, অনুশীলন করো, অবশ্যই লেখক হতে পারবে। শব্দ ও ভাষা গঠনের জন্য নির্ভরশীল হতে হবে লেখকের উপর। শক্তিশালী লেখক জন্ম দেয় ভাষার, সৃষ্টি করে নতুন নতুন শব্দের। আসলে সুন্দর ভাষার জন্ম হয় লেখকের সাধনায়। যে লেখক হতে ইচ্ছা করে তার প্রথমে ছাত্র হওয়া উচিত। দেখো, হৃদয় দিয়ে উপলব্ধি করো এবং লেখো। গায়কের সার্থকতা কথার ফাঁকে, লেখকের সার্থকতা কথার ঝাঁকে। কবি বিভক্তিহীন অপশব্দ এড়িয়ে অজ্ঞাত শব্দভাণ্ডার থেকে নতুন শব্দের প্রয়োগ করে। পাঠকবর্গের জন্য বুঝে শুনে কবিতার পদ রচনা করে। মহান কবি লেখকেরা বেশি কথা বলে না, ছোট ছোট পাখিরাই অত্যাধিক কিচিরমিচির করে শব্দ করে। বহু কবি তাদের দৈহিক মৃত্যুর পর সত্যিকার ভাবে জন্মগ্রহণ করেছে। স্পষ্টত তারা নিজেদের চোখ বুঝলেও নিশ্চিতভাবে আমাদের চোখ খুলে দিয়েছে। যেটা বলার কথা সেটা পুরা বলা কঠিন। ভাষার বাধাবশত কতক বলা যায় এবং কতক বলা যায় না, কিন্তু তবু সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে হবে। কবির এই কাজ। একজন ভালো কবি মাত্রই আত্মার শিল্পী। কোনো লোকই বড় কবি হতে পারে না যে পর্যন্ত না সে একই সঙ্গে সুসম্পূর্ণ দার্শনিক হতে পারে। মানুষের আন্তরিকতা ও তার দৃষ্টির গভীরতায় তাকে কবি করে তোলে। সৌন্দর্য সৃষ্টি কবিতার প্রধান উদ্দেশ্য নয়। কবিতা নীতিপূর্ণ হবে এবং বিশেষ কিছু শিক্ষা দেবে। মহৎ কবিতা জীবন দৃষ্টি ও বোধের কল্পসত্যকে উপস্থাপন করে। কাব্য গদ্যের তুলনায় অনেক অল্প কথায় অনেক বেশি প্রকাশ করে থাকে। যে কোনো সভ্যতার উৎকৃষ্ট ব্যারোমিটার হলো তার কবি, সাহিত্যিক ও সাংবাদিক। নদীর গতিপথ যেমন নির্দেশ করে দেওয়া যায় না, ভাষাও তেমনি। একমাত্র কালই ভাষার গতি নির্দিষ্ট করে। ভাষার রীতি বা স্টাইল ও গতি কোনো নির্দিষ্ট ধরাবাঁধা নিয়মের অধীন হতে পারে না। লোকের রচনাতেও তেমনি তফাৎ থাকা স্বাভাবিক। এই পার্থক্য নির্ভর করে লেখকের শিক্ষা দীক্ষা, বংশ এবং পরিবেষ্টনীর উপর। মোট কথা, ভাষা চাই সহজ সরল এবং ভাষার রীতি বা স্টাইল হওয়া চাই স্বতঃস্ফূর্ত, সুন্দর ও মধুর। সর্বজনবোধ্য ভাষার প্রয়োজন অত্যধিক। ভিনদেশী ভাষা আমাদের পক্ষে কাজের ভাষা, কিন্তু ভাবের ভাষা নয়। আন্তঃমহাদেশীয় ভাষা সঠিক ভাব বিকাশের সহায়ক। নিজের ভাষাকে সমৃদ্ধ করতে হলে বিদেশি ভাষার সম্বন্ধে জ্ঞানার্জন করতে হবে। ভাষা মনের ভাব প্রকাশ করে, যা মানব সংস্কৃতির অপরিহার্য অঙ্গ। অধিবিদ্যার সমস্যাদি আলোচনার জন্য প্রচলিত ভাষা যথেষ্ট নয়। দার্শনিক ভাববাদ বস্তুবাদকে ভুলিয়ে দেয় মদের বোতলের ন্যায়। সংবেদন বিতরণ করা যায় না, আর ভাব বিতরণের মাধ্যম ভাষা। গ্রন্থ পাঠে বুদ্ধিবৃত্তির উন্নতি হয়, কিন্তু আধ্যাত্মিক জীবনে উন্নতির পক্ষে গ্রন্থরাশি পর্যাপ্ত নয়। ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে, কলমের মুখ হতে মানুষের মুখে নয়। মানব জীবনের সবচেয়ে কৃতিত্ব হচ্ছে মুখের ভাষাকে আয়ত্তে রাখতে সমর্থ হওয়া। বিষয় প্রকাশের বাহন হচ্ছে ভাষা। ভাষা না থাকলে পরস্পরের সঙ্গে মানুষের অন্তরের সম্বন্ধ অত্যন্ত সংকীর্ণ হতো। ভাষা অবতীর্ণ হয়েছে মানুষকে মানুষের সঙ্গে মেলাবার উদ্দেশ্যে। ভাষা হলো চিন্তার পোশাক। সঙ্গীতের ভাষাই বিশ্বের ভাষা। ইশারার ভাষা আদি ভাষা। যে কোনো ভাষা প্রতীক বা শব্দ কোনো বস্তু বা বিষয়কে প্রকাশ করে। চিত্রমূলক ভাষা বিষয়কে
চিত্রের মাধ্যমে। অনুষঙ্গমূলক ভাষা বিষয়কে পূর্ব অভিজ্ঞতা বা ধারণার সাথে তুলনা করে। প্রতীকমূলক ভাষা বিষয়কে স্বেচ্ছাচারী চিহ্ন থেকে অর্থ দিয়ে দ্যোতিত করে। লিখিত ভাষা মৌখিক ভাষা পরবর্তী পর্যায়ের একটি প্রকাশ মাত্র। লিখিত ভাষা বিভিন্ন মাত্রায় ব্যাখ্যাযোগ্য, যা দেশ কাল প্রেক্ষিতে বিশ্লেষিত হয়ে বহুমাত্রিক অর্থ সৃষ্টি করে। দর্শনযোগ্য, উত্তেজক ও শব্দের সংযোগের পুনরাবৃত্তি ও সম্প্রসারণই ভাষা বিকাশের প্রতিক্রিয়া। প্রাচীন শব্দমাত্রই ক্রিয়াদ্যোতক, যা প্রায়ই ধ্বনির অনুকরণে সৃষ্ট ধাতু বা ক্রিয়া বাচক শব্দ সৃষ্টির অনেক পরে সৃষ্টি হয়েছে নামবাচক শব্দ। সামাজিক প্রযত্ন থেকে মানুষের ভাষা ও চিন্তার সূত্রপাত। চিন্তা ধ্বনি রহিত শব্দের সমষ্টি। লিখিত, কথিত ও ধারণাকৃত ভাব বিনিময়ের তিন মাধ্যম। সংকেত, জ্ঞাতা ও জ্ঞেয় বস্তুর প্রত্যাখ্যান পরিচয়ের মাধ্যম। চিন্তা, ভঙ্গি, সংকেত এবং ভাষার পূর্ববর্তী। ভাষা ও সংকেত একে অপরের পরিপূরক। প্রতীক ভাষা ভাব নির্দেশক। ছবি ভাষা চিত্র বর্ণমালা। ধ্বনিভিত্তিক চিত্র বর্ণমালা, ধ্বনিভিত্তিক বর্ণমালা তথা শব্দের লিখিত রূপ। মিশরীয় ও ফিনিশীয়রা যৌথভাবে সর্বপ্রথম মানব সভ্যতাকে 16 অক্ষরের লিখিত বর্ণমালা উপহার দিয়েছিল। ভাষা এক ধরনের যুক্তির গণিত, যা গ্রহণ বর্জন নীতিকে গ্রাহ্য করে জীবন ও বিশ্বকে অর্থবহ করে তোলে। ভাষা হচ্ছে বিজ্ঞানের একমাত্র সাধিত্র, আর শব্দ কেবল ভাবনার ইশারা। অক্ষরিত এ যুগের মানুষকে উন্মুক্ত করার চাবিকাঠি। অক্ষর মানুষের দাবি দেওয়ার বহিঃপ্রকাশ। অক্ষর হাজার বছরের আবিষ্কারকে ধরে রেখেছে। অক্ষর ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতির ধারক বাহক। অক্ষর অতীত, বর্তমান ও ভবিষ্যতের স্নায়ুতন্ত্র। সাহিত্য সৌন্দর্যের মনোভাব সৃষ্টি করে, আর দর্শন সৃষ্টি করে মৃত্যুভয়। এবং খেলাধুলা সুঠাম স্বাস্থ্যের আনন্দ আনয়ন করে, যা স্বর্গের চাবিকাঠি। ছোট গল্প ছোট নয়, সূক্ষ্ম। তা বুঝতে হলে সূক্ষ্ম বুদ্ধির দরকার। ভাব, ভাষা, ছন্দ, বহিরঙ্গ, শব্দচয়ন, বাক্য গঠন, কলাকৌশল, উপমা, উৎপ্রেক্ষা সব মিলিয়েই হয় সাহিত্য। সাহিত্যের একমাত্র উদ্দেশ্য মানুষের মঙ্গল সাধন, সর্ববিষয়ে সচেতন করে তোলা। সাহিত্য হচ্ছে মনকে সজীব, সতেজ, সচল ও গ্রহণশীল রাখার এক শ্রেষ্ঠ উপায়। সাহিত্যের উদ্দেশ্য আনন্দ দান করা, কিন্তু সে আনন্দটি গ্রহণ করাও নিতান্তই সহজ নয়। এর জন্য শিক্ষা এবং সাহায্যের প্রয়োজন। শিল্প ও সাহিত্য চর্চার মাধ্যমে আত্মার খাদ্যের সংস্থান করা যায়। শিল্প সাহিত্যের মধ্যে বেঁচে থাকার রয়েছে গভীর প্রশান্তি। সাহিত্য এমন এক সুগন্ধি, যা মানুষকে সুস্থ মানসিকতা নিয়ে বাঁচার অনুপ্রেরণা দেয়। মানুষের মধ্যে সংযোগ ও সম্প্রীতি সাহিত্যের মূল কথা। সাহিত্যের আসল মূল্য হল দেশের সঙ্গে, কালের সঙ্গে মনের যোগাযোগ ঘটিয়ে দেয়া। সাহিত্য এসেছে মানুষের মনকে সকল কালের, সকল দেশের মনের সঙ্গে মুখোমুখি করার কাজে। যেটা সত্যিকার সাহিত্য হয়ে ওঠে, সেটায় নোংরামি বলে কোনো পদার্থই থাকতে পারে না। সেটার মধ্যে চরম অশ্লীলতাও মার্জনীয়। সাহিত্যের ভিতর বড় বড় চারিত্রিক দুর্নীতি এবং বড় বড় আর্টের জন্ম দুর্নীতির মধ্যে। চরিত্রগুলির পরিণতি, মানসিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, অন্তর্দ্বন্দ্ব
তাদের সামাজিক অবস্থান এবং লেখকের দৃষ্টিভঙ্গির উচ্চতা বা নিচতার উপরই সবকিছু নির্ভর করে। এছাড়াও সাহিত্যের পাঠ ও সাহিত্য উপলব্ধির মাঝে সবসময় কিছু পার্থক্য থাকে। গ্রহণ, সমজদারি, চর্চা, পৃষ্ঠপোষকতা ও অনুশীলনের ফলে সাহিত্যের সমৃদ্ধি ঘটে। মাতৃভাষার সাহায্যে বিধি ব্যবস্থার সঙ্গে দেশের সাহিত্যকে উন্নত করে দেশকে সভ্য ও মানুষ করো। দেশীয় সাহিত্যকে উন্নত করতে হলে আবার বিশ্বের উন্নত সাহিত্যের সার সংগ্রহ করতে হবে। নিদ্রালস জীবমৃত্যু জাতিকে উদ্বুদ্ধ ও সঞ্জীবিত করতে হলে সর্বাগ্রে জাতীয় সাহিত্যের উন্নতি করতে হয়। সাহিত্য হচ্ছে দেশ ও জাতির জীবন, মানুষের প্রতিফলন। মানুষের জীবনের বোঝা কমাতে, আনন্দ দিতে, তাদের দুঃখ বেদনা পাপ, তাদের নিশ্চুপ গৃহের মাঝে তাদের বিফল আশা ও তাদের বিষাদময় ভবিষ্যৎ হতে মুক্তি দিতেই সাহিত্যের সৃষ্টি হয়েছে। সাহিত্য সংস্কৃতি দেশ ও জাতির দর্পণ বিশেষ। অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষার, নিজের জিনিসকে বিশ্বমানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করে তোলাই সাহিত্যের কাজ। কোনো দেশের কোনো সাহিত্যই কখনো নিত্যকালের হয়ে থাকে না। বিশ্বের সমস্ত সৃষ্ট বস্তুর মতো এরও জন্ম আছে, পরিণতি আছে, বিনাশের ক্ষণ আছে। মানুষের মন ছাড়া তো তার দাঁড়াবার জায়গা নেই। মানবের চিন্তাতেই তার আশ্রয়, তার সকল ঐশ্বর্য বিকশিত হয়ে ওঠে। সেই মানব চিত্ত এক স্থানে নিশ্চল হয়ে থাকতে পারে না, তার পরিবর্তন আছে। তার রসবোধ ও সৌন্দর্য বিচারের সঙ্গে সাহিত্যের পরিবর্তন অবশ্যম্ভাবী। তাই এক যুগে যে মূল্য মানুষ খুশি হয়ে দেয়, আর এক যুগে তার অর্ধেক দাম দিতেও কুণ্ঠার অবধি থাকে না। মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য আর অন্তরের সত্য ও স্বপ্ন, এই সকলের সমবায়ে সাহিত্যের জন্ম। অপরাপর শাস্ত্রের ভেতর যা আছে সে সব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। শান্তিকামী সাহিত্যসেবী হিসাবে জ্ঞানরাজ্যের জয়যাত্রার অভিযান করতে হবে। এই হবে জ্ঞানগিরির এভারেস্ট শিখর বিজয় অভিযান। বই জ্ঞানের প্রতীক, বই আনন্দের প্রতীক। সৃষ্টির আদিমকাল হতে মানুষ এসেছে আর চলে গেছে। খ্যাতি, মান, অর্থ, শক্তি কিছুই কেউ রেখে যেতে পারে নাই। কিন্তু বই এর পাতা ভরে তারা তাদের তপস্যা, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের নৈরাশ্য, কি হতে চেয়ে কি তারা হতে পারে নাই, সব কিছু তারা লিখে গেছে। বইগুলি সফল আর জীবনগুলি ব্যর্থ। জীবনটা বই দিয়ে ঘেরা নয় ঠিকই, তবে জীবনকে বুঝতে হলে, অভ্যাসের সংস্কারের বেড়া ভাঙতে হলে বই চাই। জ্ঞানীরা বই ব্যবহার করেন আর অন্যেরা বই প্রশংসা করেন। জাতিকে সঠিক পথে চালনার দিশারি হলো বই। দেশের সুনাগরিক গড়ে তোলার প্রধান উপায় একটাই, তা হলো সুলিখিত এবং সৃষ্টিশীল ও মননশীল বই। ভুখা মানুষ বই ধরো, ওটা হাতিয়ার। বই বিশ্বাসের অঙ্গ। বই মানব সমাজকে সভ্যতা টিকিয়ে রাখার জ্ঞান দান করে। অতএব বই হচ্ছে সভ্যতার রক্ষা কবচ। আমরা যখন বই সংগ্রহ করি তখন আমরা আনন্দকেই সংগ্রহ করি। উৎকৃষ্ট শ্রেণীর 50টা বই বেছে রাখো। এই বই চিরজীবনের সহচর হয়ে থাকবে। যে বই সম্বন্ধে তোমার প্রকৃত ইচ্ছা ও কৌতূহল জাগবে সে বই আগে পড়বে। কতগুলি বইকে শুধু চাকতে হবে,
কতগুলিকে গিলতে হবে এবং কিছু সংখ্যক বইকে চিবোতে ও হজম করতে হবে। যে বই পড়ে না তার মধ্যে মর্যাদা বোধ জন্মে না। জীবনে 3 ধরনের সহচর প্রয়োজন: পুরুষলোক, স্ত্রীলোক এবং বই। বইবিহীন ঘরকে আত্মাবিহীন দেহের সঙ্গে তুলনা করা চলে। বই হচ্ছে মস্তিষ্কের সন্তান। বই ভালো মতন লেখেন পাঠকরা আর পরিষ্কার করে লেখেন বিরোধী পক্ষরা। বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনোদিন ঝগড়া বিবাদ হয় না, মনোমালিন্য হয় না। বই পড়াকে যথার্থ হিসাবে যে সঙ্গী করে নিতে পারে তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়। বই হলো ভালো সঙ্গী। এর সঙ্গে কথা বলা যায় যদি বইটা হয় পড়ার মতো, তবে তা কেনার মতো বই, সেটাই ভালো বই। প্রত্যাশা নিয়ে যার উদ্বোধন এবং মুনাফা দিয়ে যার সমাপ্তি। যার যে বই ভালো লাগে তাই তার পড়া উচিত, কেননা বাধ্যতামূলকভাবে বা শেখার অনাগ্রহ নিয়ে বেঁচে বই পড়তে তাতে প্রকৃত কাজ হয় সামান্যই। যে একটা ভালো বই পাওয়া সত্ত্বেও পড়ে না এবং একটি প্রস্ফুটিত ফুলকে ছিঁড়ে ফেলে, তার মতো বোকা নেই। পুস্তকের সমালোচনা এমন করা উচিত যেন সেই সমালোচনাটাই একটা সাহিত্যিক প্রবন্ধ হয়, যেন সেইটেই একটা পড়বার জিনিস হয়। উপন্যাস হচ্ছে সমসাময়িক প্রজন্মের জীবন সংগ্রামের চিত্র, যা সত্যের চেয়ে স্বচ্ছ। উপন্যাস মানুষকে জীবন সম্পর্কে সচেতন করে তোলে। পাঠাগার সংখ্যা কোনো জাতির সংস্কৃতির মান নির্ণয়ের অন্যতম মাপকাঠি। লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মাপকাঠি। লাইব্রেরি আমাদের চিত্রের বিশ্রাম নীড়। কর্মকান্ত জীবনের ক্লিষ্ট চিত্ত নিয়া মানুষ এখানে আশ্রয় খোঁজে। এইখানে আছে অনাদিকালের মানব মনের শ্রেষ্ঠ পরিচয়। পাঠাগার যেন কালের স্বাক্ষর। সর্বপ্রকার জ্ঞানকে একত্র করে স্থায়িত্ব দানের ইচ্ছা থেকে লাইব্রেরির সৃষ্টি। মানব সভ্যতার যুগে যুগে শ্রেষ্ঠ চিন্তাশীল জ্ঞানী ও গুণী ব্যক্তিরা তাদের সাধনা ও গবেষণালব্ধ তথ্য অভিজ্ঞতা পুঁথি পুস্তকে লিখে গিয়েছেন। এই পুঁথি পুস্তকের একত্র সংগ্রহই লাইব্রেরি। সাহিত্যের মাধ্যমে আমাদের জাতি মানুষ হবে। সেজন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশের তত বেশি উপকার হবে। বই আমাদের পড়তেই হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্তর নেই। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে। দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে, কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই গ্রন্থাগার। এর চর্চা মানুষ কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। আমার মনে হয় এ দেশের লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। যার বাড়িতে একটি লাইব্রেরি আছে, মানসিক ঐশ্বর্যের দিক দিয়ে সে অনেক বড়। সঙ্গীত হলো সুর, তাল ও সঙ্গতি। মানুষের মনে পড়ে এর প্রভাব বিদ্যুৎ প্রবাহের ন্যায়। শুনবার সাথে সাথে এ মনকে স্নিগ্ধ করে। সঙ্গীত হলো ভাঙ্গা মনের ঔষধ স্বরূপ। সঙ্গীত কলা যত তাড়াতাড়ি উত্তেজিত করে, তেমন আর কোনো শিল্পই নয়। সঙ্গীতের সাথে নৈতিক বৈশিষ্ট্যের সম্পর্ক রয়েছে। বৌদ্ধিক ও নান্দনিক উন্নতি বিধানে সঙ্গীতের ভূমিকা সুস্পষ্ট। জীবন আর সঙ্গীত ওতপ্রোতভাবে জড়িত। সঙ্গীতের মাঝে মানুষ বেঁচে থাকার অনুপ্রেরণা পায়। যন্ত্রণা কাতর মনের জন্য সঙ্গীত ঔষধের কাজ করে। সমস্ত শিল্পকর্মের মধ্যে একমাত্র সঙ্গীতকেই ধর্মীয় মাধ্যম হিসাবে ব্যবহার করা যায়। শব্দকে কেবলই অত্যন্ত বাড়িয়ে দিয়ে এবং চড়িয়ে দিয়ে যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো হুঙ্কার। শব্দকে সুর দিয়ে
লয় দিয়ে সংযত সম্পূর্ণতা দান করলে যে জিনিসটা পাওয়া যায় সেটাই হলো সঙ্গীত। মহান সঙ্গীতের শব্দ অতি সূক্ষ্ম। তোমার গান যদি কাউকে আনন্দ দেয়, দুঃখ ভোলায়, তবেই তুমি যথার্থ শিল্পী। যে নির্জনে বসে সঙ্গীত শোনে, সেই সঙ্গীতকে হৃদয় মন দিয়ে উপলব্ধি করে। সঙ্গীত দিয়ে মা তার দুষ্টু শিশুকে ঘুম পাড়িয়ে থাকে। প্রেমিক প্রেমিকার মন জয় করে। নিঃসঙ্গ ব্যক্তি নিঃসঙ্গতার দুঃখ ভুলে। সঙ্গীত পুরুষের হৃদয় থেকে অগ্নি উৎপাদন করে আর নারীর চোখ থেকে অশ্রু ঝরায়। জীবনের সকল সময় মধুর সঙ্গীত দোল দেয় না, সময় বিশেষে দুঃখ, বিদ্রোহ এবং উন্মাদনা সৃষ্টিকারী সঙ্গীতের প্রয়োজন অনুভূত হয়। সঙ্গীত হচ্ছে শাশ্বত ভাষা, যার আবেদন দেশ কাল পাত্র ভেদে অভিন্ন। যে সঙ্গীতকে ভালোবাসে তার নিঃসঙ্গ সময় মধুরতর হবে। সঙ্গীতের মাধুর্য তুলনাবিহীন। যে মানুষের হৃদয়ে সঙ্গীতের সুর আছে, প্রেম ও প্রীতি বিনিময়ে সে অদ্বিতীয়। সঙ্গীত হচ্ছে চিরন্তন ভাষা, যার আবেদন দেশ কাল পাত্রভেদে অভিন্ন। নৃত্য হচ্ছে সঙ্গীত ও ভালোবাসার সন্তান। ছবি জিনিসটা হচ্ছে অবনীর, গান জিনিসটা গগনের। অসীম যেখানে সীমার মধ্যে সেখানে ছবি, অসীম যেখানে সীমাহীনতায় সেখানে গান। রূপ রাজ্যের কলা ছবি, অরূপ রাজ্যের কলা গান। শাস্ত্রে বলে ছবি ছয় অঙ্গ: রূপভেদ, প্রমাণ, ভাব, লাবণ্য, সাদৃশ্য ও বর্ণিকা ভঙ্গি। ছেলেরা থিয়েটারে যায় ভুলতে, মেয়েরা মনে করতে। আমরা যার মধ্যে বাস করি তার মুখোমুখি হতে চাই না। পাঠক দর্শক হাসি চাই, পরিহাস চাই, চায় উৎফুল্ল চিত্ততা, চায় না দুর্যোগ, চায় না দ্বন্দ্ব। তার সাহস নেই, তার প্রয়োজন নেই। আপন ঘরে দুর্যোগ যার নিত্যসঙ্গী, কোন দুঃখে সে দুঃখ খুঁজতে যাবে। রঙ্গমঞ্চে নাটক চায় বিশ্বাসযোগ্যতা, এটা সত্য নিয়ে নাড়াচাড়া করে না, করে প্রতিক্রিয়া নিয়ে। মহৎ নাটক আমাদের সাহস যোগায় তার মুখোমুখি হতে। একটা নাটক অবশ্য ভাবার মতো কিছু একটা দেবে। কোনো নাটক দেখে প্রথমবারই যখন আমি বুঝে ফেলি, তখন টের পাই জিনিসটা সুবিধার নয়। ভালো ছবির পূর্বশর্ত হচ্ছে ভালো গল্প। একজন সৎ, সৃজনশীল ও প্রগতিশীল চলচ্চিত্র নির্মাতা সেলুলয়েডের ফিতা তথা সিনেমাকে সমাজ বিপ্লবের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারেন। ঐতিহ্যগতভাবে রক্ষণশীল সমাজ বড় রকমের শিল্প সৃষ্টি করতে পারেনি। শিল্প সাহিত্যের জগৎ ব্যক্তি মনের আত্মপ্রকাশের জগৎ, সুতরাং তা কোনো ধরাবাঁধা নিয়মের অধীনে আসতে পারে না। ফতোয়া দিয়ে আর যাই হোক শিল্প সাহিত্য সৃষ্টি করা যায় না। আধুনিক শিল্পের ভিত্তি শুধু ভাবই নয়, চেতনার বিশ্লেষণও এর জন্য প্রয়োজনীয়। একটি বালুকণায় যে দেখতে পায় আস্ত একটি পৃথিবী, আর একটি বুনো ফুলে আস্ত একটি স্বর্গ। হাতের তালুতে যে ধরতে পারে অসীমকে, আর একটি ঘণ্টায় চিরন্তনকে, সে এক খাঁটি শিল্পী। প্রত্যেক শিল্পী তার তুলিকে ডুবিয়ে নেয় আপন সত্তার মধ্যে এবং তার নিজের প্রকৃতিকেই ছবিতে ফুটিয়ে তোলে। প্রত্যেক শিল্পীকেই প্রথমে শৌখিন শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে হয়। শিল্পকে প্রকাশ করা আর শিল্পীকে গোপন করাই শিল্পের লক্ষ্য। বর্তমানে অনেক দেশ বেশিরভাগ শিল্প প্রতিভা আমদানি করে। আদান প্রদানের বাণিজ্য চিরদিনই আর্টের জগতে চলছে। জীবনে যা ক্ষণিকের তাকেই মনোজগতে চিরস্থায়ী করার কৌশলের নামই আর্ট। প্রকৃতির প্রতিরূপ ব্যতীত আর্ট আর কিছুই নয়। বাস্তবতা শিল্প নয়, জীবন সাহিত্য নয়। শিল্প হচ্ছে সুন্দরতার চয়ন, জীবনের বিস্তার দর্পণ নয়। শতদলের পরিচয় তার পঙ্কিল জন্মস্থানের নয়, তার পরিস্ফুটিত রূপ লাবণ্যে, তার নির্মল নৈবেদ্যে। একটি বইয়ের 100 পৃষ্ঠা পাঠ করে
যে ধারণা লাভ করা যায় একটি মাত্র ছবিতে একবার দৃষ্টি বুলিয়ে সেই ধারণা লাভ করা সম্ভব। শিল্প তৈরি করে কুৎসিত সব জিনিস কালের পরিক্রমায় যা প্রায়ই হয়ে ওঠে সুন্দর। অন্যদিকে ফ্যাশন তৈরি করে সুন্দর জিনিস যা সময়ের আবর্তনে কুৎসিত জিনিসে পরিণত হয়। সাহিত্য ও শিল্পের কাজ মানুষের হৃদয়ে প্রবেশ করে হৃদয়কে জাগিয়ে তোলা। শিল্প সাহিত্য চর্চার মাধ্যমে আত্মার খাদ্যের সংস্থান করা যায়। সংবাদপত্র সাধারণ মানুষের শিক্ষকের ভূমিকা পালন করে। জাতীয় আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখের প্রতিফলন ঘটে একমাত্র সংবাদপত্রেই। যে দুধের কথা কেবল কানে শুনেছে সে অজ্ঞান, যে দুধ খেয়েছে সে জ্ঞানী, আর যে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে সে হলো বিজ্ঞানী। সাহিত্যে ভালো লাগা মন্দ লাগাই বড় কথা, বিজ্ঞানের সত্য মিথ্যাই শেষ কথা। একালের মানুষের মুক্তি ধর্মে নয়, রাজনীতিতে নয়, বিজ্ঞানে প্রযুক্তিতে। বিজ্ঞান এই যুগে মানুষকে যা দিতে পারে আর কেউ তার কিছু পারে না। মানুষ যত বিপন্ন, যত দরিদ্র, তত প্রয়োজন বিজ্ঞানের মন্ত্রকে। বিজ্ঞান এখন আর ধনী দেশগুলির কৃতদাস নয়, সমগ্র মানব সমাজের জীবন দেবতা। আধুনিক বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। তাতে আছে গতির আনন্দ, নেই জ্যোতির আয়েশ। অভিজ্ঞতায় ধারাবাহিক শ্রেণী বিভাগের নামই বিজ্ঞান। ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি ক্ষমতার আরেক নাম বিজ্ঞান। ব্যায়ামের দ্বারা যেমন শরীরের উন্নতি হয়, পড়াশোনার দ্বারা মনেরও তেমনি উন্নতি হয়ে থাকে।